ভয়ঙ্কর হামলায় গাজাকে ফের কাঁপিয়ে দিল ইসরায়েল সেনাবাহিনী। দেখুন, এটা তো এক্সপেক্টেডই ছিল, কারণ 20টি শর্ত দেওয়া গাজার শান্তি চুক্তি এক্ষেত্রে হামাস কিন্তু প্রথমে ব্রেক করে। হামাস কিন্তু ইসরায়েলের যে এমার্জেন্সি ফোর্স তার উপর একটি এয়ার স্ট্রাইকও চালিয়েছিল, যার ফলে দুজন ইসরায়েল সেনাবাহিনী কিন্তু নিহত হয়েছিল। আর আজকে ইসরায়েলের পক্ষ থেকে যা জানানো হয়েছে তা নিঃসন্দেহে ভয়ঙ্কর, যেখানে তারা জানিয়েছে একদিনে 153 টন বোমা তারা গাজার উপরে কিন্তু ফেলেছে। আজকে ইসরায়েলের প্রেসিডেন্ট পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, আমাদের এছাড়া আর কোনো উপায় ছিল না। 153 টন বোমা আজকে গাজার উপরে ফেলা হয়েছে। যদি পাউন্ডের হিসাবে দেখেন তাহলে গিয়ে দাঁড়াচ্ছে সেটি 3,37,307 পাউন্ডের বোমা গাজার উপরে কিন্তু ফেলা হয়েছে, যার ফলে হামাসের 45 জন সদস্য কিন্তু মারা গেছেন। এবং আজকে ইসরায়েলের প্রেসিডেন্ট জানিয়েছেন যে গাজাতে শান্তি চুক্তির পরেও যেভাবে হামাস এই চুক্তি ভঙ্গন করেছে তার কিন্তু ফল হামাসকে পেতে হবে, কারণ ইসরায়েল সেনাবাহিনীর 2 সদস্য কিন্তু 2জন এই পুরো হামলায় ঘটনায় নিহত হয়েছেন। আজকে নেতানিয়াহু আরো কিছু কথা বলেছেন যেগুলো সকলে জানা উচিত, কারণ এই ইসরায়েল এবং হামাসের যুদ্ধ যখন গোটা বিশ্বকে চমকে দিয়েছিল, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় ডোনাল্ড ট্রাম্প যেভাবে মাঝখানে ঢুকে পুরো বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই হামাসের আক্রমণ আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছেও কিন্তু বড় পরাজয়। ডোনাল্ড ট্রাম্প শান্তির বার্তা ছড়ানোর জন্য কিছুটা নোবেল পাওয়ার আশায় তাড়াহুড়ো করে আসল ডিসপুটগুলো না মিটিয়ে তিনি একটি চুক্তি করে দেন, এবং এই চুক্তি আসলে ইসরায়েল বা হামাস কতটা মানবে সেটাও ছিল কিন্তু বড় প্রশ্ন। আর দেখুন, যেদিন এই চুক্তি হয়েছে তার 1 সপ্তাহের মধ্যেই পরস্পর বিরোধী এই আক্রমণ, এই হামলা এটা প্রমাণ করে দেয় যে ডোনাল্ড ট্রাম্প ডাহা ফেল করেছেন, এবং আন্তর্জাতিক স্তরে যেভাবে নিজেকে শান্তির ম্যাসকট রূপে বিজ্ঞাপন করেছেন তা আসলে পুরোটাই ভুয়ো, পুরোটাই ভাওতাবাজি। আজকে ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছেন, আমাদের এক হাতে অস্ত্র এবং অন্য হাতে শান্তির জন্য প্রসারিত ছিল। দুর্বলের সঙ্গে নয়, শক্তিশালীর সঙ্গে শান্তি স্থাপন করুন। আজ ইসরায়েলের আগের চেয়ে যে কোনো সময়ের থেকে অনেক বেশি শক্তিশালী, এবং পরবর্তীকালে ইসরায়েল শক্তিশালী তো নিঃসন্দেহে, এর মধ্যে কোনো দ্বিধা ও দ্বন্দ্ব নেই। কিন্তু ইসরায়েল তো এই শান্তি চুক্তি মেনে নিয়েছিল, কিন্তু শান্তি চুক্তি মেনে নেওয়ার পর থেকেই গাজায় নিরীহ মানুষদের ধরে ধরে কিন্তু মারতে শুরু করে হামাসের বাহিনী। হামাসের বাহিনীর মনে হয়েছে যে তাদের পিছনে গাজারই কিছু মানুষ ছুরি মেরেছে, ফলে এই জন্য তারা কিছু সাধারণ মানুষকে প্রকাশ্য রাস্তায় বাজারের মধ্যে চোখ বন্ধ করে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে। তার টার্গেটের কেন্দ্রবিন্দুতে নির্দিষ্ট কিছু ফ্যামিলি বা নির্দিষ্ট কিছু গ্রুপ। যে ছবি গাজা থেকে উঠে এসেছিল সেখানে দেখা গেছে গাজা সিটি এবং খান ইউনুস নামক শহরে 4 জনকে তারা প্রকাশ্য দিবালোকে প্রথমে মারে, যেই 4 জন ছিল গাজার দগমুস ক্ল্যান ফ্যামিলির অংশ। এই দগমুস ক্ল্যানের বিপক্ষে হামাসের অভিযোগ তারা নাকি ইসরায়েলের মোসাদ এবং ইসরায়েলের সঙ্গে আতাত করে হামাসের গোপন ডেরা, গোপন টানেল এই সকল হদিশ তাদের কাছে পৌঁছে দিয়েছে, যা আসলে বিশ্বাসঘাতকতার সমান। এমনকি দগমুস ক্ল্যান ফ্যামিলির প্রায় 50 জন সদস্যকে তারা হত্যা করার পর তাদের কিন্তু লক্ষ্য যায় ফাতে স্কোয়াডের দিকে, যেখানে পরিষ্কার বলা হয়েছে হামাসের পক্ষ থেকে যে যাদেরকে তারা মারছে তারা শুধু স্পাই এর জন্য অভিযুক্ত তা নয়, তাদের একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, এবং পলিটিক্যাল ক্রাইসিস হামাসের যেহেতু শুরু হয়েছে, উৎপত্তি হয়েছে, ফলে তাদের ক্রাইসিসটাকে মোকাবিলা করার জন্য তারা অপর বিরোধী শক্তিকে হত্যা করছে, কারণ তারা ভয় পাচ্ছে তারা হয়তো গাজার কন্ট্রোলটি হারিয়ে ফেলবে। 2007 সালের আগে এই গাজাকে কন্ট্রোল করত ফাতে গ্রুপের মেম্বাররা, এবং এই ফাতে গ্রুপের মেম্বাররা এখন হামাসের বড় প্রতিদ্বন্দ্বী, ফলে ফাতে গ্রুপের মেম্বারদেরও কিন্তু টার্গেট করে হত্যা করছে হামাস বাহিনী। এই রকম হত্যালীলা চালাতে চালাতে তারা একটি এয়ারফোর্স জেট এয়ার স্ট্রাইক করে ফেলে, যেই স্ট্রাইকের ফলে ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি অফিস বিধ্বস্ত হয়, এবং যার ফলে 2 জন ইসরায়েলি সেনাবাহিনী কিন্তু মারা যায়। ফলে ইসরায়েল প্রশ্ন তোলে যে এই শান্তি চুক্তির 3 নম্বর পয়েন্টে বলা ছিল যে হামাসকে অস্ত্র ছাড়তে হবে, হামাসকে শান্তির পথে ফিরতে হবে, সমস্ত টানেল ধ্বংস করতে হবে, এবং কোনো অবস্থাতেই পরবর্তীকালে যুদ্ধের জন্য উস্কানি দেওয়া যাবে না। কিন্তু শান্তি চুক্তির পরের দিন থেকে হামাস একদম বিপরীত একটা পথ নিয়েছে, যার সর্বশেষ সংযোজন ইসরায়েল সিকিউরিটি অফিসের উপর এই ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক,
যার ফলে ইসরায়েলের 2জন সেনাবাহিনী নিহত হওয়ার খবর সামনে আসে। ফলে ইসরায়েল পাল্টা দেবে, এটা স্বাভাবিক ছিল। আস্তে আস্তে ইসরায়েল প্যালেস্তানিদের মুক্তি দিচ্ছিল, যাদেরকে তারা বন্দি করে রেখেছিল। সেনাবাহিনী আস্তে আস্তে উইথড্র করছিল গাজা থেকে, এবং গাজাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কথা মতো আন্তর্জাতিক শক্তিরা ফান্ড রাইজ শুরু করেছিল। একটি নতুন হিউম্যানিটেরিয়ান বডি তৈরি হয়েছিল। ফলে সব মিলিয়ে বিষয়টা যখন মীমাংসার দিকে যাচ্ছিল, তখন অকারণে হঠাৎ করে হামাসের এই বাড়াবাড়ি রকমের খেলা, তা আসলে যে হামাসেরই ধ্বংসের ঠিকানাটাকে নিশ্চিত করে ফেললো, তা কিন্তু স্পষ্ট হয়ে গেল কালকের ঘটনায়, যখন ইসরায়েল প্রায় 4 লক্ষ পাউন্ডের বোম গাজাতে ফেললো একদিনে, যার ফলে হামাসের 45 জন সদস্য শেষ। পাশাপাশি এই প্রশ্ন উঠল, এই আগ্রাসন যদি বজায় থাকে তাহলে হামাসের ভবিষ্যৎ কি হবে, এবং সর্বোপরি ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির ভবিষ্যৎটি কি হবে। ভারত কেন এই শান্তি চুক্তির বৈঠকে মিশরে যাননি এখন তো বুঝতে পারছেন। ভারত বুঝেছিল আসলে পুরোটাই ভাওতাবাজি দ্বারা চলছে। ডোনাল্ড ট্রাম্প যেটিকে করতে চাইছেন তাকে বলা হয় গ্যালারি শো, অর্থাৎ গোটা বিশ্ব হাততালি দেবে, ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি করে ক্রেডিট নিয়ে চলে যাবেন, পাকিস্তানকে মঞ্চে ডাকা হবে, তিনি নোবেলের আবেদন জানাবেন ডোনাল্ড ট্রাম্পের জন্য। আলটিমেটলি আজকে দেখুন, দিনের শেষে কোনো অবস্থাতেই যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, সেটাও কিন্তু পুনরায় আমরা বুঝলাম। ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিশরে না গিয়ে একদম ঠিক কাজ করেছেন, বিদেশ মন্ত্রীকে না পাঠিয়ে একদম ঠিক কাজ করেছেন। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এক মন্ত্রীকে পাঠিয়ে ভারত অন্তত বুঝিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই ম্যাজিক শোতে, এই গ্যালারি শোতে ভারত অন্তত কোনো পার্টিসিপেট করবে না। ভারতের প্রভাব এবং প্রতিপত্তি যে উচ্চ স্তরে পৌঁছেছে, সেখানে পাকিস্তানের সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের জন্য হাততালি দেওয়া ভারতের শোভা পায় না। আর কি কারণে হাততালিটি দেবে? এক সপ্তাহের মধ্যে যে চুক্তি ব্যর্থ হয়, একে অপরকে আক্রমণ করে গোটা পৃথিবীতে ফের একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হয়, সেইখানে ভারত পার্টিসিপেট করবে, সেই রকম আহাম্মক যে ভারত নয়, তা কিন্তু আজকের দিনে প্রমাণিত। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।